আমাদের বাংলাদেশে অনেক প্রতিষ্ঠান আছে, ধরুন সেই প্রতিষ্ঠানটা হয়তো মানে আমাদের বাংলাদেশে অনেক রাজনৈতিক দল আছে, কোন হয়তো রাজনৈতিক দলের নেতার বাড়ির আশেপাশে আছে। আমরা প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানকে আমরা রাজনৈতিকীকরণ করে ফেলেছি। আমাদের সবারই উচিত এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে রাজনীতির ঊর্ধ্বে রাখা। কারণ এইখানে যে সমস্ত বাবা মা তাদের সন্তানদেরকে স্কুলে পাঠায়, তারা এই জন্যই পাঠায় যে এই শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে তারা ভালো একটা পড়াশোনা করবে। একটা বাবা মাও নেই যে সেই চিন্তা থেকে তারা এই ছেলেদেরকে মেয়েদেরকে এই প্রতিষ্ঠানে পাঠাবেন। কারণ আমি এটাও বিশ্বাস করি যে এইখানে যারা আছে ছাত্রছাত্রী হিসেবে এই অঞ্চলের মানে যে ব্যক্তিরা কোনো রাজনৈতিক পার্টি করে তার বাচ্চাও এই প্রতিষ্ঠানে আছে, যে ব্যক্তিটা কোনো রাজনীতি করে না তার বাচ্চাও এখানে আছে, ইভেন যারা রাজনীতি করে বিভিন্ন দলের আছে তার বাচ্চারাও এখানে পড়তে এসেছে। সুতরাং এই প্রতিষ্ঠানটা কোনো রাজনৈতিক প্রতিষ্ঠান নয়, এই প্রতিষ্ঠানটা শুধুই আমাদের একটা শিক্ষা প্রতিষ্ঠান। তাহলে প্রতিষ্ঠানগুলোর মান বৃদ্ধি পাবে। দেখেন এই তরুণ প্রজন্মরা আছে এইখানকার, আমাদের শিক্ষকদের কি কাজ? আমি লেখাপড়া করানো, লেখাপড়ার বাইরেও কিন্তু ওরা যদি লেখাপড়াই শুধু করে তাহলে ওদের কিছু নলেজ ওরা অর্জন করবে, ওদের কিছু ইনফরমেশন অর্জন করবে। কিন্তু লেখাপড়ার পাশাপাশি ওদেরকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে। স্কুলে প্রতিদিন অ্যাসেম্বলি করতে হবে, প্রতিদিন জাতীয় সংগীত পরিবেশন করতে হবে, প্রতিদিন ছাত্ররা শপথ করতে হবে যে সে বড় হয়ে কিভাবে দেশ গড়বে। এই যে আজকে আমরা প্রায় সময় বলি যে আমাদের মধ্যে দেশপ্রেমের ঘাটতি আছে, দেশপ্রেমের ঘাটতি আছে। দেশপ্রেমটা কিভাবে আসবে? এই আজকে যারা তরুণ ছেলেমেয়েরা আছে এদেরকে এই মুহূর্তে থেকেই দেশপ্রেমের মন্ত্রে উদ্বুদ্ধ করতে হবে। এবং দেশপ্রেম তখনই উদ্বুদ্ধ হবে যখন প্রতিদিন ওরা অ্যাসেম্বলি করবে, প্রতিদিন ওরা প্রতিজ্ঞা করবে, প্রতিদিন ওরা জাতীয় সংগীত পরিবেশন করবে। ওদের মধ্যে সেইভাবেই দেশপ্রেমটা চলে আসবে। আমি অনেক শিক্ষা প্রতিষ্ঠানে আমি দেখেছি, কলেজে দেখেছি, প্রাইমারি স্কুলে দেখেছি, হাই স্কুলে দেখেছি, আমাদের শিক্ষকরা ক্লাস হলে 10টায় 9:55 আসেন, 9:40 আসেন। এই যে ছাত্রছাত্রীদেরকে যে আমাদের এই মানে স্কুলে যাওয়ার আগে মানে ক্লাসে যাওয়ার আগে তাদের যে কাজটা, সেই কাজটা তারা ঠিক মতো করেন না। সম্মানিত হবে ওই শিক্ষক বা কোনো অভিভাবক সম্মানিত হবে, সে তখন মন থেকে অটোমেটিক আপনার জন্য আশীর্বাদ করবে, আপনার জন্য দোয়া করবে। এটা আমাদেরকে অবশ্যই দেখাতে হবে। আরেকটা বিষয় মনে রাখতে হবে, আমরা অনেক সময় দেখি যে শিক্ষকরা যদি সামান্য একটু বকাঝকা করে, এটা অনেক সময় ফেসবুকে এমনভাবে চলে আসে মনে হয় যেন এটা অনেক বিষয় অনেক কিছু ঘটে গেছে। এখানে কখনো অতিরঞ্জিত কোনো কিছু করা যাবে না। কোনো শিক্ষক ব্যক্তিগত স্বার্থে কখনো ওই শিক্ষার্থীকে কখনো বকাঝকা বা কখনো কোনো কিছু করে না, এটা মনে রাখতে হবে। শিক্ষক যেটুকুই করুক না কেন মনে রাখতে হবে এটা আপনার স্বার্থে, শিক্ষার্থীর স্বার্থে, তার ভালোর জন্য এটা করে যাচ্ছে। মাদক ব্যবসায়ী থাকবে না, কোনো মাস্টার থাকবে না, চাঁদাবাজি থাকবে না, সোজা হিসাব। আমাদের এখানে যারা সংশ্লিষ্ট অভিভাবক যারা আছেন, আপনারা মাঠ গড়ার ব্যাপারে এবং বিল্ডিং করার ব্যাপারে, এবং তিনি আবেদন রেখেছেন আমরা যেন আমাদের শিক্ষার মান আরো উন্নয়ন করি। তিনি যেহেতু আমাদের অবকাঠামো উন্নয়নের আশ্বাস দিয়েছেন, আমরাও আমাদের প্রতিষ্ঠানের মান আরো উন্নয়ন করার জন্য সার্বিকভাবে সকলের চেষ্টা করব। মেহমান বৃন্দ আমাদেরকে উপস্থিত হয়ে ধন্য করেছেন, আমরা তাদের দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করি। আহ্বান জানাচ্ছি 7ম থেকে 8ম শ্রেণী মোহাম্মদ শাহান। এরপর আমরা ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার
আমরা পরবর্তী মেমোরি থেকে তোমাদের পুরস্কার দেওয়া হবে। ফরিদগঞ্জ। আমি যখন ফরিদগঞ্জে প্রথম এসেছিলাম, আমার ব্যক্তিগত কারণে আমি জিজ্ঞেস করেছিলাম কয়েকজনকে যে ফরিদগঞ্জে ভালো শিক্ষা প্রতিষ্ঠান কোনটি। তখন অনেকেই আমাকে যে 2-1টি প্রতিষ্ঠানের নাম বলেছে, তার মধ্যে আদর্শ একাডেমি একটি ছিল। আসলে আমি ফরিদগঞ্জে এসে অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠানে গিয়েছি। শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো দেখে কিন্তু আমরা কখনোই সন্তুষ্ট হইনি। শিক্ষা প্রতিষ্ঠানে সন্তুষ্ট হওয়ার জায়গাটা হচ্ছে শিক্ষার মান। আমার মনে হয় ফরিদগঞ্জ আদর্শ একাডেমি তাদের দীর্ঘ প্রতিকূল পরিবেশের মধ্যেও শিক্ষার মানটি অক্ষত রেখেছে। করেছেন এই জন্যই আসলে অতিথিদের বক্তব্যের মাধ্যমে যে কথাটা পরিষ্কার, বিগত সময় এই প্রতিষ্ঠানটা অনেক বৈষম্যের শিকার এবং অবহেলার শিকার হয়েছে, কথাগুলি জানতে পেরেছি এবং আশা করছি বর্তমান যে সময় আমরা যে সরকারের অধীনে কাজ করছি, একটা বৈষম্য বিরোধী যাদের অবস্থান এবং বিগত সময়ে যারা বৈষম্যের শিকার হয়েছে তাদের মধ্যে কিভাবে একটা ইনসাফ এবং ইনসাফ করে তাদেরকে উন্নয়নের ধারায় এগিয়ে নেওয়া যায় সে ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে নির্দেশনা আছে। এবং একাডেমি এইটা আসলে আমরা যারা শুরু করেছিলাম, প্রথমত 90 সালে আমরা একটি জায়গা কিনে, অল্প একটু জায়গা কিনে এখানে কি করা যায় চিন্তা করেছিলাম। পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে এটাকে স্কুলের উদ্যান, এরপর হাতিয়ারি পা করে এতটুকু আমরা এসেছি আলহামদুলিল্লাহ। তো আমরা চেষ্টা করতেছি লেখাপড়ার মান ভালো রাখার জন্য, যার কারণে এই অবকাঠামো দুর্বল হওয়ার পরও মানুষ তাদের সন্তানদেরকে এখানে পাঠায়। আদর্শ শিক্ষকদের নির্দেশ উপদেশগুলো মেনে এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদেরকে তাদের সাফল্য সর্বোচ্চ চূড়ায় নিয়ে যাবেন এবং এই প্রতিষ্ঠানের সফলতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। অত্যাচার নির্যাতন সহ্য করে হাঁটি পা করে এখন ধরে রেখেছে এই প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী বিন্দু, কতবার গ্রেপ্তার হয়েছে, কতবার পুলিশ এসেছে, যা বলা যায় শেষ করা যাবে না। আসলে প্রতিষ্ঠান যে জিনিস করে পর্যন্ত এসেছে, আমি মনে করি এই 4টি জেলার মধ্যে যদি কোনো একটা অবহেলিত প্রতিষ্ঠান থাকে তাহলে এই প্রতিষ্ঠানটি আছে আদর্শ একাডেমি। বুঝতে পারবেন যেদিকে চোখ যাবে সেদিকে 30 পর। এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে বিগত 16 বছর সকল দিক থেকে বঞ্চিত ছিল। এমনকি এই প্রতিষ্ঠানে যারা লেখাপড়া করেছে এবং যাদের সন্তান লেখাপড়া করেছে বা এলাকাবাসী যারা ভুলেও এই প্রতিষ্ঠানে একটু ঠিক মতো তাকাইতো, তাকেও রেজাকারে তকমা দিয়ে তাকে অপবাদ দেওয়া হতো। বেশ প্রায় 2 ডজনের মতন শিক্ষার্থী সরকারের বিভিন্ন কর্মকর্তা হিসেবে প্রথম শ্রেণী গেজেট কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছে এবং বর্তমানে মেডিকেল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বুয়েটে প্রায় আমাদের 50-এর অধিক শিক্ষার্থী অধ্যয়ন করছে। এই সাফল্য ফরিদগঞ্জবাসীর সাফল্য। 1995 সালে এই প্রতিষ্ঠানটি যখন যাত্রা শুরু করে ফরিদগঞ্জ উপজেলায় বেসরকারি মানের এই ধরনের কোনো প্রতিষ্ঠান ছিল না। এই প্রতিষ্ঠানে ইতিপূর্বে মাননীয় কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এসেছেন, একাধিক ডিসি জেলা প্রশাসকগণ আমাদের অনুষ্ঠানে এসেছেন, একাধিক এসপিগণ এসেছেন এবং ফরিদগঞ্জ উপজেলার 2009 সালের আগে 2095 সাল পর্যন্ত সকল ইউনো ওসিগণ প্রতিটি অনুষ্ঠানে যোগদান করতেন।